আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে দেশটির পশ্চিমাঞ্চল দিয়ে হাজার হাজার কুর্দি যোদ্ধাদের ইরাক থেকে প্রেরণের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইস্যুটিকে কেন্দ্র করে ওয়াশিংটনের ভেতর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে গোপন বৈঠক হয়। যে বৈঠকে চূড়ান্তভাবে কুর্দি সরকারদের পক্ষ থেকে সমর্থন ছিল এমনটাও জানা যায়। তবে রিসেপ তাইপ এরদোগানের হস্তক্ষেপ বা আপত্তির কারণে সেটি বাস্তবায়ন হতে পারেনি। ইরাকে শুধু কুর্দি যোদ্ধারা প্রবেশ করলেই হবে না, তাদের অস্ত্রের সাপ্লাই নিশ্চিত করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে অস্ত্র সাপ্লাই এখন দেওয়া সম্ভব নয়। এই জন্য তুরস্কের বর্ডার দিয়ে কুর্দি অঞ্চলে অস্ত্র প্রেরণের বিষয়টি সহজ, যার জন্য তুরস্ককে দরকার ছিল। তবে রিসেপ তাইপ এরদোগান এতে সায় দেননি। দেখুন, বিষয়টা শুধু ইরানকে রক্ষা করার জন্য নয়, ভবিষ্যতে রিসেপ তাইপ এরদোগান এবং তুরস্কের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ এই কৌশলে একবার যদি ইরানের সরকার পতন হয়ে যায়, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই কুর্দিদের মাধ্যমেই তুরস্কের রিসেপ তাইপ এরদোগান এবং তুরস্কের সরকারও পরিবর্তন করে দিতে পারে। কারণ এই কুর্দিদের সঙ্গে তুরস্কেরও ঝামেলা রয়েছে। দেখুন, এই তথ্যগুলো এতদিন গোপন ছিল। দ্য টেলিগ্রাফের অনুসন্ধান প্রতিবেদনে এটি গতকালকে প্রকাশ হয়েছে। যদি কুর্দিস্তানের প্রাইম মিনিস্টার বা তাদের সরকারি ভিত্তিতে এর সম্মতি না থাকতো, তাহলে হোয়াইট হাউসে এই বিষয় নিয়ে আলোচনা হতো না, এমন মনে করেন ইরানি বিশেষজ্ঞরা। আর এর পরপরই কিন্তু স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরান ইন্টারন্যাশনাল রয়টার্স নিশ্চিত করছে যে এই কুর্দিস্তানের যে রিজনাল গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার রয়েছে, মানে প্রাদেশিক যে প্রধানমন্ত্রী রয়েছে, তার বাসভবনে ড্রোন হামলা করে বসেছে ইরান। যদিও এর দায় দায়িত্ব ইরান স্বীকার করেনি, তবে কুর্দি পক্ষ এই দায় দায়িত্ব ইরানের উপরই চাপিয়ে দিচ্ছে। যেমনটা জানা যায়, গতকাল রাত 12:28 দিকে এরবিল প্রদেশের যে পিরাম জেলায় প্রধানমন্ত্রী কার্যালয়, নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। কুর্দি কর্তৃপক্ষ দাবি করছে ইরানের তৈরিকৃত বিস্ফোরক ভর্তি 2টি হাদিদ 110 যে ড্রোন রয়েছে তা দিয়ে হামলা করা হয়েছে। এখন দেখুন, এর পূর্বেও ইরাকের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। তবে ইরাকের একেবারে উচ্চ পদস্থ প্রধানমন্ত্রী, যে প্রাদেশিক প্রধানমন্ত্রী, তার ভবনে হামলা করার বিষয় এইবারই প্রথম। বিভিন্ন ধরনের সামরিক বিশেষজ্ঞ এবং ইরানের বিশেষজ্ঞরা বলছেন, ইরান তার রাষ্ট্রের স্বার্থে কাউকে যে ছাড় দেবে না, এটি হয়তো তার পরিষ্কার বার্তা। যদি কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রাদেশিক কোনো বড় ব্যক্তিও হন এবং তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহযোগিতা করছেন, তাহলে তাকে লক্ষ্য করেও যে ইরান প্রতিক্রিয়া দেখাতে পারে, ইরান হয়তো এই বার্তাই দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। দেখুন, চলতি বছরের 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরান একটি যুদ্ধবিরতির চুক্তি করে। 14 দফার সমঝোতা স্মারকের অধীনে সেই যুদ্ধবিরতির মেয়াদ ছিল 60 দিন। 60 দিনের জন্য সামরিক হামলা সম্পূর্ণভাবে বন্ধ এবং ধাপে ধাপে বিভিন্ন বিষয়ের অগ্রগতির কথা ছিল। আজ 17 আগস্ট আনুষ্ঠানিকভাবে সেই 60 দিনের যে যুদ্ধবিরতির মেয়াদ রয়েছে তার শেষ দিন, এবং আজকেই শেষ হচ্ছে সেই চুক্তি। আজকে শেষ হতে যাওয়া এই 60 দিনের যুদ্ধবিরতির চুক্তির পর ইরান আসলে কি করবে? এর মেয়াদ বৃদ্ধি করবে, নাকি পূর্বের যে যুদ্ধবিরতির চুক্তির শর্ত ছিল তাই মেনে চলবে চুক্তি ছাড়া? এই বিষয়ে ইরানের আনুষ্ঠানিক অবস্থান কি? এই বিষয়ে ইরান মুখ খুলেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই তার বক্তব্যে বলেছেন যে 60 দিনের যে সমঝোতার চুক্তি ছিল তার প্রাসঙ্গিকতা সেই চুক্তি হারিয়ে ফেলেছে, যাকে তিনি ওয়াশিংটনের প্রকাশ্য লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন। ইরানের দাবি অনুসারে সমঝোতা স্মারকে 60 দিনের সময়সীমা উল্লেখ করার কোনো বিধান নেই। ইসলামিক প্রজাতন্ত্র কখনোই চাপ, আলটিমেটাম বা সময়সীমার মধ্যে তার নীতি প্রণয়ন করবে না। বাকি পরিষ্কারভাবেই বলেন যে এখন থেকে যুক্তরাষ্ট্র যেই ধরনের পদক্ষেপ নেবে তার পাল্টা পদক্ষেপ আরও শক্তিশালীভাবে তারা দেবে। পরোক্ষভাবে কিছু কিছু আলোচনা হচ্ছে এমনটা স্বীকার করলেও নতুন কোনো বড় অগ্রগতির বিষয়ে কোনো তথ্য তারা দেননি। এমনকি ইরান তার পূর্বের অবস্থান এবং পূর্বের তাদের যে দাবিগুলো ছিল সেখান থেকেও কোনো ধরনের সরে আসার কোনো ধরনের বর্তমান সিদ্ধান্ত নেই, এমনটাও তারা পরিষ্কারভাবে নিশ্চিত করেছেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার চাওয়া পাওয়ার অবস্থান থেকে যখন একেবারে একই জায়গায় রয়েছে, ইরানও তার জায়গায় রয়ে গেছে। দূরত্ব কমেনি, দূরত্ব বেড়েছে। এমতো অবস্থায় আন্তর্জাতিক মিডিয়াগুলো, বিশেষ করে তেহরান টাইমস এবং আঞ্চলিক অন্যান্য মিডিয়াগুলো বলছে আরব দেশের সরকার প্রধান এবং অন্যান্য যে
মিত্র দেশ অন্যান্য দেশ রয়েছে তাদের দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তারা শিরোনামই করেছে ইরান সিক্রেট প্ল্যান এসকালেশন দ্য ওয়ার। যুদ্ধকে আরও বড় ভিত্তিতে লং টার্মে নিয়ে যেতে চাচ্ছে ইরান। যত যুদ্ধের পরিধি বড় হবে ততই যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বিভিন্ন ক্ষেত্রে আরও জটিল সমস্যার তারা সম্মুখীন হবে। ইরান যুদ্ধের তীব্রতা বাড়াতে চায় না, পাল্টার দ্রুত আক্রমণ, বড় আক্রমণ তারা করতে চায় না। তারা চায় ধীরে ধীরে আক্রমণ এবং যুদ্ধের পরিধিটা বৃদ্ধি পাক। তাদের কৌশল হলো এটা, ওয়াল স্ট্রিট জার্নাল এমনটা বলছে, যেটার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থা, বিশ্বব্যাপী তাদের প্রভাব বলয় বা বিশ্বের অন্যান্য দেশগুলো ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের থেকে বাইরে এসে নতুন প্রভাব বলয় তৈরি করবে বা ইরানের সক্ষমতা দেখবে। এই বিষয়ে তারা এখন পূর্ণ নজর দিচ্ছে, যার জন্য ইউক্রেনের যেই পলিসি, যেই কৌশলে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ফেলতে চেয়েছিল, এখন ইরান একই কৌশলে সরাসরি যুক্তরাষ্ট্রকে একই ফাঁদে ফেলতে যাচ্ছে। দীর্ঘকালীন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রকে ফেলতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যদি চায়ও আপাতত জরুরি ভিত্তিতে এই যুদ্ধ শেষ করার, সেখানে ইরান কতটুকু সায় দেবে, এই বিষয়গুলো নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। দেখুন, দীর্ঘকালীন যুদ্ধ থেমে থেমে বা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবে লং টার্ম ধরে, আর এর জন্য অস্ত্রের সাপ্লাই একেবারে দীর্ঘ সময় ধরে নিশ্চিত থাকা দরকার। যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে যেই সকল দেশ রয়েছে, হাতে গোনা দু একটি দেশই যুক্তরাষ্ট্র ব্যতীত বিপুল পরিমাণের অস্ত্র তৈরি করে, যেখানে ইউরোপের দেশগুলো থেকেও এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। আর এই কারণেই এইবার ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়াকে সরাসরি যুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডে তারা যুক্ত হবে না, অস্বীকৃতি জানিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ডভাবেই মনক্ষুণ্ণ হয়েছেন এবং এর পরপরই তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার জন্য যে সামরিক সদস্য, সামরিক উপকরণ অংশগ্রহণের কথা ছিল তা কাট করার ঘোষণা দিয়েছেন। তা কাটছাট করে আরো ছোট আকারের সামরিক মহড়ার বিষয়ে যুক্ত হওয়ার কথা তিনি বলেছেন। যেহেতু দক্ষিণ কোরিয়া ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে অংশগ্রহণ করবে না, যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি হলো তাহলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে সামরিক মিলিটারি এক্সারসাইজ হবে বা সামরিক কোনো পদক্ষেপ হবে, সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কতটুকু থাকবে সেই বিষয়ে তারা বার্তা দিতে চায়। যদিও পরবর্তী সময় দক্ষিণ কোরিয়া দাবি করেছে তাদের বক্তব্যে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইস্যুকে কেন্দ্র করে তাদের আলোচনা চলবে, তারা কি করে সহযোগিতা করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা চলবে এবং কিছু কিছু ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ না করলেও তারা অস্ত্রের সাপ্লাই দিতে পারে, তবে তারা সরাসরি যুক্ত হবে না যুদ্ধে। দেখার বিষয়ে এই ধরনের পরিস্থিতিতে এবং সাপ্লাই চেইনের এই নতুন জটিলতায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আসলে কত বড় সামরিক পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।